আমরা যারা রাজনীতি করি আমাদের প্রতিদিনের আলোচনা জুড়ে সাধারণত থাকে গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, মানুষের অধিকার, মানুষের বিষয়ে এইসব বিষয়গুলি সাধারণত প্রাধান্য পায়। তবে আজকের এই সম্পূর্ণ আলোচনা বা অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে সামগ্রিকভাবে পুরো অনুষ্ঠানটি একদমই ব্যতিক্রম। আজকে আপনারা যারা এখানে বক্তব্য রেখেছেন, প্রত্যেকের বক্তব্যের মধ্যেই প্রাধান্য পেয়েছে আহ, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এবং মানবেতর প্রাণীর যে অধিকার, যে প্রসঙ্গগুলি, সেই বিষয়গুলো। প্রাণী, বন্য বা প্রাণী কিংবা পশু পাখি, এইসব প্রাণীকে আমরা যেভাবেই যে নামেই ডাকি বা চিনি বা তাদেরকে বলি না কেন, মোটা দাগে যদি বলি, এইসব প্রাণীগুলির মধ্যে এক ধরনের প্রাণী রয়েছে যাদের আবাস বা নিবাস কিংবা খাবারের সরাসরি ব্যবস্থা সাধারণত মানুষ করে থাকে। আর যেসব প্রাণী বন্য প্রাণী হিসাবে চিহ্নিত, সেই সব প্রাণীগুলো নিজেরাই নিজেদের আবাস কিংবা খাবারের ব্যবস্থাগুলো করে থাকে। এইসব প্রাণীর জন্য বাস্তুতন্ত্রের সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান আসলেই অত্যন্ত জরুরি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শুধুমাত্র মানবিক কিংবা সামাজিক কারণেই নয়, সৃষ্টিকুলে পশু পাখি প্রাণীর কথা আমাদের সকল ধর্মেই, শুধু ইসলাম ধর্ম না, ইসলাম ধর্ম ছাড়াও অন্যান্য সকল ধর্মেই কিন্তু ধর্মীয়ভাবে গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। কয়েকজন বক্তা তাদের বক্তব্য তুলে ধরেছেন। প্রাণী জগৎকে প্রকৃতি এবং পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসাবেও কিন্তু চিহ্নিত করা হয়েছে। সেটি ধর্মের অবস্থান থেকেও করা হয়েছে। বিভিন্ন মনীষীও বিভিন্ন সময়ে সেটি তাদের বক্তব্যে তুলে ধরেছেন। পবিত্র কোরআনে বিভিন্ন প্রাণীর নামে বেশ কিছু সূরা আছে, সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, একজন বক্তা বলেছেন, আমি তার কথার সূত্র ধরেই বলতে চাই, যে প্রাণীকুল সৃষ্টির অন্যতম কারণ হলো এগুলোতে তোমরা আরোহণ করে থাকো, আর এগুলো সৌন্দর্যের প্রতীক। এছাড়াও কিন্তু বলা হয়েছে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতন এক 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 একক জাতি। পশু পাখি কিংবা বন্য প্রাণী অর্থাৎ সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি একে অপরের জন্য উপকারী। আমাদের বেশ কিছু বক্তা তাদের বক্তব্যে বিভিন্নভাবে কোন প্রাণী কিসের জন্য উপকারী, এমনকি রিজি আহমেদ সাহেব তার বক্তব্যে একটু বলেছেন কিছুক্ষণ আগে, যখন উনি বন্দি দশায় ছিলেন সেই সময়ও, যে বেজি উনি দেখেছেন, বেজিগুলোকে সেখানকার যারা কর্তৃপক্ষ ছিল তারা কেন বেজিগুলোকে কোনো ক্ষতি করে না, সেটির কারণ তারা দিয়েছে। তার মানেই ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রত্যেকটা জগতের সৃষ্টি একটার জন্য একটা অপরের উপকারী। মানব সমাজের বিকাশে প্রত্যেকটা পশু পাখি কিংবা বন্য প্রাণীর ভূমিকা যে অনস্বীকার্য, আমরা এতক্ষণ আলোচনায় সেটা শুনেছি সকলের কাছ থেকে। আমরা কম বেশি সবাই জানি কিংবা কেউ কেউ হয়তো ভুক্তভোগীও। সেটা হলো গত কয়েক বছর ধরে এখানে হয়তো অনেকেই হয়তো আছেন সেটার ভুক্তভোগী, আজকে যারা এখানে সামনে উপস্থিত আছেন। গত কয়েক বছর ধরে বাংলাদেশে কিন্তু এডিস, যে মশাবাহিত যে ডেঙ্গু জ্বর, এটা কিন্তু বেশ মারাত্মক রূপ নিয়েছে কখনো কখনো। প্রাণী সংরক্ষণ নিয়ে আপনারা যারা কাজ করছেন, যারা কম বেশি কাজ করেন, আপনাদের প্রত্যেকেরই ধারণা আছে ব্যাঙ কিন্তু এই এডিস মশার লার্ভাটা খেয়ে থাকে। মশার বিস্তারটা রোধ করতে সাহায্য করে ন্যাচারাল উপায়, প্রাকৃতিক উপায়। সুতরাং এই বিষাক্ত মশার বিস্তার রোধের জন্য বিশেষ করে শহরে নগরে ব্যাঙের জন্য নিরাপদ আবাস আমরা এখানে ফড়িং, জোনাকি পোকা, প্রজাপতির বিভিন্ন বিষয় কেন প্রয়োজন, মৌমাছির কেন প্রয়োজন, সেগুলো যেরকম আজকে শুনেছে, ঠিক একইভাবে আমি যেটি বলছি এটা অনেকেরই আপনাদের কম বেশি ধারণা আছে, যে ব্যাঙের জন্য নিরাপদ যে আবাস অর্থাৎ জলাশয়ে থাকা প্রয়োজন, ঠিক একইভাবে যেরকম ফড়িং বা জোনাকির জন্য প্রয়োজন। এভাবেই কিন্তু মানব সমাজের নিরাপত্তার স্বার্থেই কিন্তু প্রত্যেকটা প্রাণীর
প্রতিটা প্রাণের নিরাপত্তায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি আমাদের। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন, ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তুতন্ত্রের সুরক্ষা প্রয়োজন।